নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলার রোববারের বিশেষ অনুষ্ঠান স্পটলাইট। আপনাদের সাথে আমি দেবপম। নিউজ পোল বাংলার রোববার স্পটলাইট অনুষ্ঠানে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আপনাদের সামনে উপস্থিত করি এবং তারা অকপটে তাদের মনের কথা তুলে ধরেন আপনাদের সামনে। বিভিন্ন জনারের লোকজনকে, তারা বিশিষ্ট ব্যক্তিত্বরা, তারা ইতিমধ্যেই আমাদের পডকাস্টের অনুষ্ঠানে রোববার যেটা আমরা সম্প্রচার করি, তারা এসছেন। আজকে আমার স্পটলাইটের যিনি বিশেষ অতিথি, তিনি ৯০ দশকে থেকে তার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছেন এবং তার ডিজাইনিং ইতিমধ্যেই কলকাতা তো বটেই, বাংলা তথা ভারতবর্ষ এবং বিদেশের মাটিতেও প্রশংসিত হয়েছে। তিনি আর কেউ নন, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার তেজাস গান্ধী এই মুহূর্তে আমাদের স্টুডিওতে স্পটলাইট অনুষ্ঠানে। তেজাস, স্বাগত নিউজ পোল বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, অনেক দিন পর দেখা হয়েছে, খুব ভালো আছি। অ্যান্ড সত্যি এতদিন পরে দেখা করে খুব ভালো লাগছে। তেজাস, যেহেতু তোমার সাথে আমার বহু বছরের পরিচয়, কিন্তু এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা স্পটলাইটে তোমাকে পেয়েছি। বেশ কিছু অজানা তথ্য আমাদের দর্শকরা জানতে চায়। প্রথমত হচ্ছে, তুমি রিনাউন্ড একজন ফ্যাশন ডিজাইনার, ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরেতে ভারতকে রিপ্রেজেন্ট করছো এবং গৌরবের সাথে কাজ করছো। তেজাস, তোমার ছোটবেলাটা যদি আমরা ফিরে যাই, যদি টাইম মেশিনে চড়ে তোমার ছোটবেলাটা, তুমি, কারণ আমরা সকলেই জানি তেজাস গান্ধী তিনি গুজরাটি, কিন্তু কথা বললে কেউ বুঝতে পারবেন না যে তিনি গুজরাটি। তিনি একদম পুরো সম্পূর্ণ পরিষ্কার শুদ্ধ ভাষায় বাংলায় কথা বলেন এবং এবং যেখানে তিনি দক্ষিণ কলকাতায় থাকেন এবং যেখানে থাকেন, আমার সৌভাগ্য হয়েছিল তার বাড়িতে বেশ কয়েকবার যাওয়ার। সেখানে দাঁড়িয়ে তোমার ছোটবেলাটা যদি জানতে চাই, তুমি কিরকম, মানে তোমার বাড়ির পরিবেশ কিরকম ছিল যদি বলো। ছোটবেলা থেকে পড়াশোনাতে খুব ভালো ছিলাম না, বিকজ জানি না কোনো সময় ওরকম ইন্টারেস্ট হয়নি। আর খুবই শাই ছিলাম। বলতে গেলে যে লোকেদের সঙ্গে অত মিশতে সাহস পেতাম না। আর যেহেতু পড়াশোনাতে খুব বেশি ভালো ছিলাম না, সো আই ওয়াজ বুলিড বাই মাই এল্ডার ব্রাদার্স। যেহেতু আমি সে সময় আমি মানে সব থেকে ছোট ছিলাম বাড়িতে, তো এমন সিচুয়েশন হয়েছে যে সবাই বাড়িতে মোটামুটি সবাই ভালো ইন টার্মস অফ এডুকেশন। বাড়ির অ্যাম্বিয়েন্স এমন যে সবাই স্টক ব্রোকার্স আমার দাদুর টাইম থেকে। তো ওই বাড়িতে অ্যাম্বিয়েন্স এমনই যে বিজনেস আর পড়াশোনা এইগুলো নিয়েই সবাই সেরকম থাকতো। আর আমার ইন্টারেস্ট কোনোদিনই ওরকম ছিল না। জেনারেলি ওই যে সবসময় কি হয় না, মানে যখন সব ছেলেরা বাড়িতে থাকে, তো স্পোর্টস আছে, এই আছে, একটু ওরকম ক্রিকেট খেললো, কারাটে, বক্সিং। যেহেতু আমার দাদা খুবই স্পোর্টস নিয়ে খুবই অ্যাক্টিভ ছিল, তো আমি সেই হিসাবে স্পোর্টস নিয়ে কোনোদিন অতটা অ্যাক্টিভ হইনি। বাট যেহেতু ফ্যামিলি এরকম অ্যাম্বিয়েন্স ছিল, তো আমি স্কুলের কিছু কিছু জায়গায় পার্টিসিপেট করেছি। মোটামুটি ভালো হয়েছে, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ এরকম পেয়েছি। বাট ইন্টারেস্ট অতটা হয়নি। তো যখন একটু বড় হলাম, ক্লাস 10-এর পরে, তখন যখন মা বাবাকে সবাইকে বললাম যে আমার ইন্টারেস্টটা ফ্যাশন ডিজাইনিং এর দিকে, আমার ওই অ্যাকাউন্টস বা সায়েন্স আর ওই রকম ইন্টারেস্ট নেই, ওদের জন্য একটু শকিং ছিল। যেহেতু বাড়িতে আমি ছোট ছিলাম, আমার কাজিনসরা সবাই ওই একই ফিল্ডে ইন্টারেস্ট, একই টাইপেরই। তো আমি একটু
ওই আলাদা হাটকে 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 হয়ে গেলাম। তো আগে একটু ওদের অসুবিধে হলো টু আন্ডারস্ট্যান্ড যে এই ধরনের জিনিস দিয়ে কি করে ইনকাম হবে, কি হবে না হবে। তারপরে আমি তখন মানে এমন সিচুয়েশন ছিল যে আমি মানে পারছিলাম না টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। তো তখন আই স্টার্টেড স্পিকিং যে এবার আমাকে বলতে হবে, নালে আমি এই জিনিসটাকে নিয়ে আগে সার্ভাইভ করতে পারবো না। তো তখন বলতে শুরু করলাম, তখন ওরা একটু আনকমফোর্টেবল হলো, বললো যে এইরকম কাজ দিয়ে কি করে ইনকাম হবে। তো আমি সব ডিটেলস গুলো বার করলাম। অনেক তখন ইকোনমিক টাইমসে কিছু ফ্যাশন নিয়ে সাপ্লিমেন্টস গুলো বেরোতো। আহ, বড় বড় কিছু কিছু ডিজাইনার্স, রোহিত খোসলা, রোহিত বাল, জে ওয়ালায়া, তখন নতুন নতুন সবাই আসছে সব upcoming। আপকামিং ছিলেন। তো ওদের কাজগুলো, ওদের জিনিসগুলো, ওই জিনিসগুলো তখন তো কম্পিউটার ছিল না আমাদের। তো সেই হিসাবে মানে জিনিসগুলো গুগল নেই, কম্পিউটার নেই, তো ওই জিনিসগুলো মানে বার পেপার করার। বা ফ্যাশন ম্যাগাজিন সেই হ্যাঁ, তো সময় তখন ছিল। ফ্যাশন ম্যাগাজিনস, নিউজ পেপার্স, ওইগুলো দিয়েই সবকিছু দেখিয়েছিলাম। দেন ওরা একটু বুঝলেন, তখন বললেন যে ঠিক আছে, ইউ ট্রাই, অ্যান্ড ইফ ইউ ডোন্ট সাকসিড কাম ব্যাক টু দ্য বিজনেস। তো তখন যখন কাজগুলো করলাম, কোর্স করলাম ফ্যাশন ডিজাইনিং এর কোথায় করেছিলে? ফ্রম ভবানীপুর কলেজ। আর তখন আমাদের অনেক ফ্যাকাল্টিজ গুলো সব নিফটেড ছিল, বিকজ যেহেতু ওটা একদম নতুন ফার্স্ট ইনস্টিটিউট ছিল। তো খুব ইন্টারেস্ট দিয়ে তখন খুব ভালোভাবে করেছি, অ্যান্ড লাকিলি ওই টাইমে আই গট গুড মার্কস। তো আমার ফ্যামিলি লোকজন সবাই কিন্তু খুব খুশি হয়েছে যে অ্যাটলিস্ট কোনো জায়গায় কিছু একটা ভালো করেছে। তো তারপরে আমি কিছু কাজগুলো শুরু করলাম প্রফেশনালি। আমি একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করলাম। তারপরে কিরণ উত্তম ঘোষের আন্ডারে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কাজ করলাম। অনেকগুলো স্টাইলিং এর কাজ করলাম ফর অ্যাডভার্টাইজমেন্টস। অনেক ইন্টারেস্টিং তখন কাজ শুরু হয়েছে। জি টিভি লঞ্চ হয়েছে তখন। তো ওই ন্যাশনাল প্ল্যাটফর্ম পেয়েছিলাম টু ওয়ার্ক ইন আ ট্রাভেলগ ডিটেকটিভ সিরিয়াল। তো ওটাতে অ্যাজ আ হেড ডিজাইনার ছিলাম। তো তখন অনেক ইন্টারেস্টিং অ্যাক্টার্সদের সঙ্গে আলাপ হয়েছে, ওদের সঙ্গে কাজ করার অপরচুনিটি পেয়েছি। নাসুদ্দিন শাহ, ইরফান খান, বেঞ্জামিন গিলানি, মিতা বশিষ্ঠ, পঙ্কজ কাপুর, রঘুবীর যাদব। সো ওদের সঙ্গে কাজ করেছি তখন যখন পেপারে কিছু নাম বেরিয়েছে, সব বেরিয়েছে, তখন ফ্যামিলির লোকজন ওয়ার ভেরি স্যাটিসফাইড যে হ্যাঁ, হি ইজ গট ইন সাম পজিশন, অ্যাটলিস্ট কিছু করতে পেরেছে। তোমার ছোটবেলাটা মানে যেহেতু মানে তোমার ব্রন কি কলকাতাতেই? হ্যাঁ, আমার ইনফ্যাক্ট আমার দাদু যখন খুব ছোট ছিলেন তখনই গুজরাট থেকে কলকাতা চলে এসছেন। তো আমার বাবারও জন্ম কলকাতায়, অ্যান্ড আমার মারও জন্ম কলকাতায়। তো এবার আমরাও এখানেই জন্মেছি, বেঙ্গলের অ্যাম্বিয়েন্সেই বড় হয়েছি। তো গুজরাট সেই হিসাবে আমার ভেতরে নেই যতটা বেঙ্গল আমার ভেতরে রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তোমার যখন প্রথম তুমি কলেজ থেকে পাস আউট করলে, তোমার স্ট্রাগলিং লাইফ, আমরা তো প্রত্যেকটা স্তরেতেই স্ট্রাগল একটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে যে স্ট্রাগলিং পিরিয়ড আমরা বিশ্বাস করি। যখন তুমি স্ট্রাগলিং শুরু করলে, যেটা একদিকে হচ্ছে তোমার বাড়ির একটা চাপ যে হুম। বাবারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ইউ হ্যাঁ। ওয়ান্ট টু ডু সামথিং অফ ইউর ওন স্টার্ট আপ সেই সময় হুম। 90s, হ্যাঁ। সেখানেতে দাঁড়িয়ে মানে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল? একটা ভেরি মানে প্রমিনেন্ট চ্যালেঞ্জ যেটা ছিল যে ওই সময়ে লোকজন কিন্তু এই ফিল্ডটাকে অতটা রেকগনাইজ করেনি। তো
যে কোনো জায়গায় যাচ্ছি, লোকজনকে যখন বলছি বা এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে ফ্যাশন ডিজাইনিং ইজ নট টেলারিং, ইট ইজ অ্যাবাউট your character, it is about the personality, it is about how you present yourself with the garments to match and to portray your individuality. তো এই ব্যাপারগুলো তখন অতটা লোক বোঝেনি, বাট তখন ওই স্ট্রাগলটা ছিল। আর স্ট্রাগলটা আরেকটা অন্য ধরনের ছিল যে ওইখানে আমি যতই চেষ্টা করতাম যে নতুন কিছু করার, অ্যাকসেপ্টেন্সটা অতটা ছিল না। তো তখন মানে নিজেকে একটু ফ্রাস্ট্রেট ফিল হতো যে এইটা কি করে লোককে বোঝাবো, কিরকম করব। তারপরে যখন অনেক আদার অপশনস পেয়েছি, নট জাস্ট মেকিং ক্লোথস, স্টাইলিং, গ্রুমিং, তারপরে working for advertisements, working for TV serials, working for movies, working for garment manufacturing company. So luckily there was a different kind of a struggle to do different things in my career. And তখন মানে কোনো জিনিস নতুন করার জন্য কোনো নতুন ফ্যাব্রিক দেখতে হচ্ছে বা নতুন কোনো মেশিনস বা কোনো কারিগরদেরকে বোঝানো, তো অ্যাওয়ারনেস সেই হিসাবে লোকেদের অতটা ছিল না বলে ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং টু reach to the greater mass of- yes, to reach to the greater mass. And it took time, but now I think things are very different. I am so happy যে এখনকার জেনারেশনের হাতে অনেকটা অপশনস আছে, অনেক কিছু করার। আমাদের কিছু জিনিসগুলো তখন ডিফিকাল্ট ছিল যে কোনো স্কেচ করছি বা কোনো ডিজাইনস পোর্ট্রে করছি, তো ওই জিনিসগুলোর জন্য সাপোর্টিং কিছু দিতে পারতাম না। তো এখন যেহেতু গুগল আছে, পিন্টারেস্ট আছে, চ্যাট জিপিটি আছে, নাও দ্য টেকনোলজি হ্যাজ গন to a different level. So now it has become easier, but the problem now with the new generation and their struggle is that everybody is doing the same thing. So nobody is that different. এখানে আসবো তোমার কাছে, নিউ জেনারেশনের সম্পর্কে তো কথা বলবি। তোমাকে যখন পেয়েছি এতদিন পর, তুমি যখন স্ট্রাগল করছো, তুমি গুরু হিসেবে কাদেরকে পেয়েছিলে যারা তোমার কাজকে দেখি, দেখো এক গুরু সাপোর্ট তো একটা দরকার হয়, যারা যে তোমার অ্যাপ্রিসিয়েট করবে, যে অ্যাপ্রিসিয়েশনটা পেলে তোমাকে আরো মনে হবে যারা আরো ফার্দার আমি হাঁটি। গুরু হিসেবে কাকে সেই সময় পেয়েছিলে? গুরু হিসেবে মাই ফার্স্ট গুরু ওয়াজ ডক্টর অঞ্জলি সেনগুপ্তা। I would say she was the one who actually made me as a designer. She gave me a new birth. Her way of appreciating, her way of teaching, বলবো এরকম গুরু যদি কেউ পায়, that person will never have any struggle or any problems or any difficulties understanding the subject. এত ক্লিয়ার, এত পরিষ্কারভাবে উনি আমাকে ট্রেন করেছেন। ওনাকে এখনো মিস করি। ওনার কাছে যাই যখন, তখন এখনো মনে হয় যে আমি এখনো স্কুলে কলেজে পড়ছি, বিকজ এখনো ওনার গাইডলাইন্সগুলো উনি আমাকে দেন, আমাকে বোঝান যে এই জিনিসগুলো কর, এইরকম কর। সো ওই ফিলিংটা এখনো রয়েছে ওনার সঙ্গে। তারপরে I had an opportunity to work with Mona Pali. I also had opportunity to interact with Shorbori Datta. I also had good opportunity to meet, work, and
get blessings from বিবি রাসেল। তো সেই হিসাবে and my another guru was কিরণ উত্তম ঘোষ, বিকজ ওনার আন্ডারেও যেভাবে আমি 2-2.5 বছর কাজ করেছি, স্টার্টিং এ প্রচুর ফ্রাস্ট্রেশন লাগতো যে এই সব ধরনের কাজগুলো কেন করাচ্ছেন, এই রকম ট্রেনিং কেন, এই কালার্স এর মানে ছাঁটগুলো তুলছি, এইরকম ছোট ছোট টুকরোগুলো ম্যাচ করছি, কি হবে ওটাতে, কি লাভ আছে। বাট এখন যখন আমি নিজে প্রফেশনালি যখন কাজ করছি, আমার এমন একটা ওই ভেতর থেকে জিনিসটা এমন হয়ে গেছে যে দূর থেকে দেখে আমি বলতে পারছি যে এই কালার আর ওই কালার কিন্তু ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। তো এই কালার সেন্স, ফ্যাব্রিক টেক্সচার সেন্স, এই জিনিসগুলো মানে খুব ইজি এখন আমার জন্য হয়ে গেছে যে আমাকে অতটা ভাবতে লাগে না, অতটা চেক করতে লাগে না। মানে এইভাবে আমাকে ট্রেন করে দিয়েছেন যে আমি all my life I will not forget the combination, the blending of colors, because এই colors and the textures are very very important part in fashion designing. In fashion designing, colors can make the entire look of the garment into something very different. তো ওই জিনিসগুলো খুব ভালো শিখেছি। অনেক প্র্যাকটিক্যাল জিনিসগুলো যেগুলো আমরা কোর্সে শিখিনি, ওয়ার্কশপে কাজ করে কিন্তু ওই জিনিসগুলো শিখেছি ওনার কাছে। অ্যান্ড ফ্যাবুলাস পারসন। সেখানে দাঁড়িয়ে একটা আমার প্রশ্ন, যে বিবি রাসেলস এর মতো মহান মানে ডিজাইনার খুব কমই আসেন আমাদের কাছে, এবং সর্বরিদি দত্তর কথা যখন উঠলো, সর্বরিদির যারা কাছে গেছেন তার সাথে ইন্টারাকশন করেছেন সকলেই সর্বরিদির যে ভেতরে যে ভালো মানসিকতা এবং সবাইকে ইন্সপায়ার করার যে ক্ষমতা, সেটা অনেক ডিজাইনারদের ভেতরেই নেই। তো সর্বরিদিকে তো খুব কাছ থেকে দেখেছো, কিন্তু তার সর্বরিদি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, দ্য ট্র্যাজিক ডে, তোমার কাছে কিভাবে খবরটা এলো, বা সর্বরিদির সাথে তুমি এতবার ইন্টারাকশন করেছো, কাজ করেছো, হাউ ইউ, মানে সর্বরিদিকে কিরকম লাগতো? সি, in terms of fashion, she was the legend. তো ওইরকম একটা পার্সোনালিটি যার কাছ থেকে আমরা শিখে বড় হয়েছি, তার সঙ্গে একই প্ল্যাটফর্মে থাকা, একসঙ্গে ইন্টারাকশন করা, she was one of a gem person, and ideas, the way of interpreting the roots to absolutely a different canvas that she created. এরকম মানে মানুষের সঙ্গে চেনা, ওনার কাছ থেকে কিছু, যে কোনো ছোট থেকে ছোট জিনিসও যদি কেউ জানতে পারে, আই থিঙ্ক ইট ইজ আ ব্লেসিং। তো she was beautiful person, very soft spoken, very nice in terms of কোনো সময় কোনো অসুবিধে হলো, ওনার সঙ্গে কথা বললাম, she would definitely support, she would help. But it feels really very sad when that kind of a person's life is ending. ওখানে আমি ইন্ডাস্ট্রির লোকজনকে দেখিনি যেদিন উনি চলে গেলেন আমাদের ছেড়ে। যেদিন উনি চলে গেলেন। তুমি কখন মানে খবর পেয়েছিলে? আমি খবর পেয়েছি, সকালের দিকেই খবর পেয়েছিলাম, থ্রু one of my friend who's sitting next to me. Yes. And it was really really very tragic. I had not expected that যখন উনি ছিলেন তখন ওনার জন্য এত লোকজন ওনাকে ডাকতেন, ওনার পেছনে আসতেন,
আর যেদিন উনি চলে গেলেন সেদিন কিন্তু একটা লোক ওখানে নেই, জাস্ট টু বি দেয়ার ফর দ্য কাইন্ড অফ পার্সন শি ওয়াজ। The entire industry, Even government also, government of West even Bengal. government, it is extremely sad that a personality, a legend from Bengal, Who represent the who's world. who's representing the Bengal all over the World. world, and so many celebrities, not just from Bengal but from all over the India. Some big actresses, they have worn for their weddings. No comments coming from them, no message. কেউ একজন ওখানে এসে ওনার জাস্ট লাস্ট টাইমে জাস্ট একটা সাপোর্ট করতে পারলো না। দ্যাট ইজ ভেরি ট্র্যাজিক। ইনফ্যাক্ট এই কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছিল সেই দিনটার কথা যেদিন সর্বরিদি আমাদের ছেড়ে চলে গেলেন। আহ, অন্ত্যেষ্টি ক্রিয়াতে শ্মশানেতে আমি তেজস গান্ধীকে দেখেছিলাম, আমি নিজেও উপস্থিত ছিলাম সেই দিন, এবং একজন বিশিষ্ট মডেল তিনি উপস্থিত ছিলেন। এছাড়া ওনার বাড়ির লোক, বৌমা এবং ছেলে ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। এবং সবচেয়ে দুঃখজনক যে রাজ্য সরকারের তরফ থেকে একটা শোক বার্তাও তিনি পাননি, এটা সবচেয়ে দুঃখজনক। আহ, আমরা তো সর্বদিকে সবসময় মিস করি তেজস। সেখানে তো দাঁড়িয়ে তো আমার নেক্সট যে জিজ্ঞাসা, তোমার তারপর আস্তে আস্তে বেড়ে ওঠা এবং তুমি আস্তে আস্তে সাফল্য পাচ্ছ, তারপর তোমার বিদেশে মাটিতে প্রথম পা রাখা, সেই এক্সপিরিয়েন্সটা কি হলো? দ্যাট ওয়াজ, সত্যি বলতে গেলে খুবই ভালো লেগেছে, বিকজ আমরা নিজের মাটিতে নিজের জায়গায় অনেক কিছু করতে পারি। যখন নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে নতুন একটা অ্যাম্বিয়েন্স, নতুন একটা শহর, নতুন একটা কালচারের মাঝখানে যখন আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করি, ওটার ফিলিং ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। it is something that is very difficult to explain, because আমি যখন বাইরে নিজের গার্মেন্টস গুলো শোকেস করেছি, দুবাইতে ফার্স্ট আমি যখন শোকেস করেছি, একটা লোকেদের, বেঙ্গলের লোক যখন কোনো বিদেশে যায় বা কোনো অন্য শহরে যায়, তখন ওদের মাথায় একটা থাকে যে ও এটা তো বেঙ্গলের কালচারই রিপ্রেজেন্ট হবে, শাড়ি আর ওই ধুতি পাঞ্জাবি, ওই ওই টিপিক্যাল আমাদের বেঙ্গল কালচার। বাট বেঙ্গল কালচার ইজ নট জাস্ট অ্যাবাউট দ্যাট, ইট ইজ অল অ্যাবাউট লট অফ আর্টিসানস উইথ ডিফারেন্ট টেকনিক্স ফ্রম বেঙ্গল। আমাদের এত ভালো ভালো ক্রাফটম্যানশিপ আছে আমাদের এখানে, যেটাকে আমরা মডার্ন টেকনিকের সঙ্গে মিশিয়ে ইন্টারপ্রেট করতে পারি, যেটা আমি করেছিলাম। তো ওইগুলো যখন ওখানে ডিসপ্লে হয়েছে, আই ওয়াজ স্পেলবাউন্ড দ্যাট আই গট বিউটিফুল রেসপন্স, অ্যান্ড পিপল ওয়াজ সারপ্রাইজ দ্যাট ফ্রম বেঙ্গল এমন কিছু ইন্টারেস্টিং মডার্ন with the blend of tradition techniques of embroidery represent করা যায়। আর লাকিলি এমন হয়েছিল তখন যে I was the only one who had no showstopper, but after the fittings and the trials, the organizers got lot of response, and they were very interested to offer me not one but two showstoppers, and I was very happy that there was one showstopper from Pakistan, one showstopper from India. She was Mrs. India at that point of time, and from Pakistan, Meera was there. She had worked in Bollywood industry also, so she was also there.
She was actually there at the hotel, and she had seen some of my garments, and she said that she wanted to be part of my show. So সেই হিসাবে I was very lucky, and I had full house, amazing response. I got a lot of orders, and I'm still working with them, and খুব খুব appreciation পেয়েছি, and I am still very happy that the appreciation is still on. তেজাস, এখানে একটা প্রশ্ন, এখনকার জেনারেশন এখন একটা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ হচ্ছে, বিভিন্ন কোর্সেস হচ্ছে পড়াশোনার পাশাপাশি। হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোর্সেস হচ্ছে, যার ভেতরে ওয়ান অফ দি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। ফ্যাশন ইন্ডাস্ট্রি স্কুলও বহুত হচ্ছে, বাংলাতে হয়েছে, কলকাতাতে তো হয়েইছে। ইয়াং জেনারেশনের ভেতরে এই কোর্সটাকে নিয়ে প্রবণতা কিরম দেখছো? যেটা আমি মানে প্রবলেম ফেস করি, যে ওরা কিন্তু এখনো অতটা ক্লিয়ার হয়নি রিগার্ডিং ফ্যাশন। যে ওরা শুধু এটাই ভাবে যে ফ্যাশন ডিজাইনিং মানে জামা কাপড় তৈরি করা, বাট তৈরি করার পেছনে there is lot of things that is involved. It is not just that okay, এটা কাপড় কিনলাম, তৈরি করলাম, বিক্রি করে দিলাম, এটা না। এটা তো যে কোনো লোক করতে পারে, যে কোনো গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকজন ওরা করে। বাট অ্যাজ এ ডিজাইনার ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ইন্ডিভিজুয়ালিটি, নিজের একটা স্টাইল, নিজের একটা পরিচয় দিতে হয়, কনসেপ্ট একটা হতে হবে যেটাকে রিপ্রেজেন্ট করবে থ্রু ইয়োর গার্মেন্টস। ইট ইজ অলসো অ্যান আর্ট ফর্ম, ইট ইজ নট জাস্ট মেকিং গার্মেন্টস। অ্যান্ড এখনকার জেনারেশনের প্রবলেম হচ্ছে দে ওয়ান্ট এভরিথিং ভেরি ফাস্ট। ফাস্ট ইজ গুড, বাট ইউ নিড টু ফিগার ইট আউট দ্যাট that fast has to have experience, have to have proper survey, প্রপার নলেজ, তাহলেই ওটাকে ওই ফাস্ট জায়গা দিয়ে পাস করলে ওটা পারফেক্ট বেরোবে। তেজাস, এখানে আরেকটা প্রশ্ন, যে তুমি তো এতদিন ধরে, দীর্ঘদিন ধরে তুমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছো। এখন আমরা একটা কমন জিনিস যেটা দেখতে পাই বা নোটিস করি, যে প্রত্যেক সপ্তাহে একটা করে বিউটি পেজেন্ট হচ্ছে, এবং বিউটি পেজেন্টে মোটামুটি প্রত্যেক মিস কলকাতা, মিসেস কলকাতা, মিস ইন্ডিয়া, আমরা আগে জানতাম যেটা আগে সেন্ট্রালি হতো একটাই হতো, মিস ইন্ডিয়া বা মিসেস ইন্ডিয়া, কিন্তু এখন প্রত্যেক সপ্তাহে একটা করে বিউটি পেজেন্ট, এবং সেই বিউটি পেজেন্টে পার্টিসিপেন্টের সংখ্যাও বেশি বাড়ছে, এবং তাদের ডিজাইনাররাও বাড়ছে। এইটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করো? বা তোমার তো গেছো, অ্যাটেন্ড করতে হয় তোমার প্রফেশনালের জন্য, গিয়ে কিন্তু তুমি প্রোডাক্টিভিটি যখন দেখো অন স্টেজ, সিটিং ইন দ্য জাজেস চেয়ার, সেটাকে তুমি কিভাবে দেখো? ফ্র্যাঙ্কলি বলবো, মানে তোমার মনে যেটা আছে সেটা আবার দর্শকরা জানতে চাইছে, কিন্তু কারণ ফ্র্যাঙ্কলি বলবো যে এমন সিচুয়েশন হয় এক একবারে যে ওই জাজেস চেয়ারে বসে মনে হয় যে আমি কি করতে বসে আছি, আমি এখানে কি জাজিং করব, না আমি জাস্ট একটা রান অফ দ্য মিল একটা নটাঙ্কি টাইপের জিনিস একটা কিছু হচ্ছে, বাস চলছে, লোকজন যাই হোক পরে চলে আসছে, লোকজন মানে জানেই না যে কিভাবে হাঁটতে হয়, জানেই না কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কি বলতে হবে, কেন বলতে হবে, কি ধরনের বলতে হবে, সেই ব্যাপারগুলো জানে না। আর এত মিস ইন্ডিয়া, এত মিস মিসিস কলকাতা, মিস কলকাতা, মিস ইন্ডিয়া, মিসিস ইন্ডিয়া, মানে ইট ইজ সো মাচ নাও যে মনে হচ্ছে যে আমি ওই অনলাইন শপিং করছি। হ্যাঁ, যে এটাও পাচ্ছি সস্তায়, ওটাও পাচ্ছি সস্তায়, মানে এইরকম ধরনের মডেলস গুলো কিন্তু মডেলসের ক্যারিয়ারে কিছুই করতে পারবে না, because there is no proper training, there is no proper guidance, no platform after that. কি হবে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করার পরে? what is your future? once, twice, after that you'll be washed away, you'll be forgotten. And
there is no outcome after that. You need, see, anything that you do, life e je kono jinish korun, without proper training, without formal guidance, কোনো কিছু, কোনো লোক কিন্তু কিছু করতে পারবে না। আমাদের কম্পিটিশন এর লেভেল ইজ হিয়ার, অ্যান্ড পিপল দ্যাট যারা কাজ করছে, ওদের কাজের রেজাল্ট ইজ নট ইভেন হিয়ার। সো ইউ সি দ্য গ্যাপ। আর যারা ভালো করছে ওরা কিন্তু ভালো প্ল্যাটফর্ম পেয়ে যাবে, কিন্তু এই যে লাইফটাকে এইভাবে এই সব জিনিসে ঢুকিয়ে নিজের টাইম ওয়েস্ট করছো, অন্যদের টাইম ওয়েস্ট করছো, ওর থেকে এমন কিছু করো যেটা will be something fruitful. This is going to be like very sad. মানে এটা কি ল্যাক মানে এইরকম ধরনের লোকজন যখন ইন্ডাস্ট্রিতে আসবে, ইন্ডাস্ট্রির তো কোনো গ্রোথ নেই। না, এটা কেন মনে করছো ল্যাক অফ দি গুরু বা ল্যাক অফ দি ডিজাইনার যারা প্রপারলি গাইডেড, যারা নেক্সট জেনারেশনকে শেখাবে, নাকি নতুন মডেলস বা স্টুডেন্ট তারা ঠিক সেই গাইডেন্স যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না? মানে এই সব জিনিস কিন্তু মিশিয়ে মিশি তার সঙ্গে অ্যাড অন is the Commercialism. topping, which is Facebook and Instagram and commercialization. and commercialization. And মানে পিপল, আমি যেটা দেখি লোকজন পয়সা দিয়ে পার্টিসিপেট করছে, পয়সা দিয়ে নিজেকে প্রমোট করে যাচ্ছে, কিন্তু এটা তো কিছু হবে না। তুমি নিজেকে পয়সা দিয়ে প্রমোট করলে সেদিন করলে, তারপরে তোমার সাথে তো একটা ইনসিডেন্ট ঘটেছিল, মানে তোমার একটা গার্মেন্টস নিয়ে একটা গল্প শুনছিলাম, সেই গল্পটা যদি আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করো। মানে এমন একটা সারপ্রাইজিং বাট অ্যাট দ্য সেম টাইম আই ফেল্ট লিটল ফানি অলসো, যে একজন খুব ওয়েল নোন পার্সোনালিটি who is supposed to be a designer also. How, somehow, I don't know. But আমাকে একদিন ফোন করে বলছে যে আমার একটা ক্লায়েন্ট, তার কিছু গার্মেন্ট নিয়ে অসুবিধে হয়েছে, তো আমার গার্মেন্টটা হয়নি, সো why don't you give me your one of the garment, since you make lot of dresses and gowns, তো তুমি আমাকে একটা দাও, আমি ওটাতে আমার লেবেল লাগিয়ে ওটাকে ক্লায়েন্টকে দিয়ে দেব। I was shocked, at the same time I was surprised that in a way that person is known to me, is a friend. Second thing, এমন একটা জিনিস বলছে যেটাকে আমি মানে আমার কনসিয়াস অ্যালাউ করছে না। সেকেন্ড থিং, এখানে আমারও ইগো একটা হার্ট হচ্ছে, বাট এই লোকটা সাহস কি করে পেয়েছে এমন একটা জিনিস বলতে, এমন একটা জিনিস ইন ইন্ডাস্ট্রি, তুমি এমন একটা নিজের, ইন আ ওয়ে আই এম আ কলিগ, একটা নিজের কলিগকে বলছো যে আমরা চুরি করে এই মানে মানে লোককে বোকা বানানো, এই ব্যাপারগুলো, মানে দিস ইজ ভেরি উইয়ার্ড। মানে তেজাস, এখানে আরেকটা যে জিনিস যেটা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে বাংলা থেকে মডেল সেই অর্থে আর সেরকম ভাবে উঠছে না, কেন উঠছে না? ওই একই সিচুয়েশন, আমাদের যতটা ডিমান্ড আছে অতটা সাপ্লাই আছে, বাট সাপ্লাই যেটা আছে সেটা কি সেই ক্যাটাগরির আছে, ওই হিসাবে পলিশড আছে? তো আগে যেরকম আমাদের এখান থেকে অনেক ভালো ভালো মডেলস, অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস এখন হয়ে গেছেন ওরা, তো ওরা আমাদের এখান থেকে কলকাতা থেকে কাজ করে ওখানে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি প্ল্যাটফর্মে কাজ করেছেন, তো ওদের তখন ওই হিসাবে প্রফেশনাল গাইডেন্স দেওয়া হয়েছিল, প্রপার কাজ করেছে, এমন স্ট্রাগল করেছে, জিনিসগুলো শিখেছে ইন আ হার্ড ওয়ে। ভেরি ভেরি টাফ থিং টু বি আ মডেল, মানে মডেল হওয়া
is not an easy job. It is a very tough, very strict lifestyle. এখনকার কেউ অতটা করছে না। মেন জিনিস, you don't have that right kind of guru to guide you. You don't have that much of patience to struggle, work on yourself. And Instagram, Facebook, নিজে ছবি তুলে নিজে দিয়ে দিচ্ছে, নিজেকেই নিজে মডেল বলে যাচ্ছে, এটা কি করে হয়? আমরা শেষের দিকে আলোচনার এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে যে যখন একজন তোমার কাছে, ইফ আই আস্ক ইউ পার্সোনালি, তেজাস গান্ধীর কাছে ফ্যাশন কি? For me, fashion is about expression. It is about personality enhancement. It is about presenting yourself with your attitude, with your style, with a certain kind of ease that makes you a person with grace, with style, and এমন জিনিস নিজেকে তৈরি করে প্রেজেন্ট করে ফ্যাশন যে it has the special presentation of your personality. তোমার সঙ্গে যদি ইয়াং ছেলেপুলেরা যারা কলেজে পড়ছে বিভিন্ন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে ওয়ার্কশপ বা কাজ করতে তুমি ইন্টারেস্টেড? হ্যাঁ, আমি করি খুব সিলেক্ট লোকজনের সঙ্গে, বিকজ আমি যখন নিজের কাছে কাউকে রাখি, আমি কিন্তু এইটা দেখতে চাই, জানতে চাই যে ওর ইন্টারেস্টটা কি। ওই জিনিসগুলো যখন আমি একটা ছোট্ট ইন্টারভিউ মতন করি, আর তারপরেই আমি সিলেক্ট করি হাউ গুড দের মার্কস, কতই ভালো প্রজেক্ট করেছে, সবকিছু ঠিক আছে, বাট নলেজ কি গেইন হয়েছে ওর, এইটা জেনে তারপরেই আমি কিন্তু ওদেরকে অ্যাজ মাই ট্রেনি রাখি। বহু গুণী মানুষদের সাথে কাজ করেছো তুমি, কলকাতাতে, বাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে এবং বাইরেতেও। এখন টলিউড ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী তুমি ডিজাইন করেছো, কখনো ট্র্যান্টামস ফেস করতে হয়েছে? অলওয়েজ। অনেক ট্যান্ট্রামস ফেস করেছি। উল্লেখযোগ্য যদি একটা ছোট্ট করে যদি শেয়ার। I will not name anybody, but না, সেটা দরকারও নেই। এমন একজনের সঙ্গে আমি not from Tollywood, the height of tantrum was not from Tollywood, was from one of the television actresses, যে এমন একটা সিচুয়েশনে আমরা শুট করছি যেখানে the character was supposed to run on a very rough surface, রাস্তার মাঝখানে। তো তখন ও বলল যে আমি হিলস পরে দৌড়বো, অ্যান্ড দ্য ক্যারেক্টার ডিড নট হ্যাভ হিলস দেয়ার। তো আমার কাছে যেটা অ্যাজ পার ডিসকাশন উইথ দ্য ডিরেক্টর যে লুকটা করা হয়েছিল সেই হিসাবে শুজটা ছিল, বাট অন দ্য স্পট ওটা আমাকে চেঞ্জ করতে হলো। আই হ্যাড টু রান অল দ্য ওয়ে ফ্রম দ্য লোকেশন টু প্লেস ওয়ার যেখান থেকে আমি হিলস নিতে পারবো। অ্যান্ড মাইন্ডেড শি সেড দ্যাট আই উইল নট ওয়্যার এনি হিলস, ইট হ্যাজ টু বি ফ্রম আ ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডের জুতো কিনতে হলো, which was not there in the budget. I had to pay from my own pocket, bought it, ও পড়লো, পরে not even 10 মিটারও যেতে পারেনি ও, হিল ভেঙে গেল, ও পড়ে গেল। ব্যাক টু দ্যাট রানিং শুজ যেটা প্রোডাকশন থেকে করা হয়েছিল, ওটাই পড়লো, ওটা পরে আবার সিনটা হলো। So the entire shoot was on still for 2 hours, and then incident এমন হলো another half an hour, 45 minutes wait. So much of money gone, so much of time gone, everybody got impatient, and you had to do what you had to do.
তেজস, আমার আর কয়েকটি জাস্ট প্রশ্ন করা তোমাকে দরকার, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যখন একটা ফ্যাশন ডিজাইনারের, তাদের তো স্বপ্ন থাকে যে এই ফ্যাশন ডিজাইনারের আমি একটা জামা পরবো বা পোশাক হুম, পরবো। তারা সাধারণ মানুষের হুম, কথা বলছি হুম, আমরা, কারণ আমরা সবসময় সাধারণ মানুষের কথা বলি। হুম, আ সবাই মধ্যবিত্ত হতে পারে, উচ্চ মধ্যবিত্ত হতে পারে। সবাই একটা কনসেপ্ট এসে গেছে, ওই ফ্যাশন ডিজাইনারের ড্রেসগুলো খুব কস্টলি। তার জন্য তার স্টোরেও ভিজিট করে না বা তার মেটেরিয়ালও দেখে না। মানে যেটা আমি বাস্তবের সাথে হ্যাঁ, করেছি। এটা আমি কিন্তু প্রচুর ফেস করি। হ্যাঁ, তো সেখানেতে দাঁড়িয়ে তুমি কি বলতে চাইবে নিউজ পোলের বাংলার হুম। দর্শকদের? মানে দেখুন, যখন আমরা একটা সার্টেন ম্যাটেরিয়ালস বা সার্টেন কনসেপ্ট নিয়ে যখন কাজ করি, আপনারা যেহেতু আহ, আমাদের বেঙ্গলের কালচারই হচ্ছে আর্ট ক্রাফট আর এইগুলো নিয়ে, তো সবাই জানে যে যখন একটা আর্টিস্ট হয় ওর একটা কাজের আলাদা ভ্যালিউ হয় ইন টার্মস অফ থট প্রসেস, ইন টার্মস অফ আইডিয়াস, ইন টার্মস অফ ইন্টারপ্রিটেশন। সেই জিনিসগুলোই সিমিলার এখানে। যখন একটা ডিজাইনার ও একটা সার্টেন টপ নচ ফ্যাব্রিক্স নিয়ে কাজ করছে, ভেরি ফাইন কোয়ালিটি, গুড ফিনিশ, ওটার পেছনে চিন্তা ভাবনা অনেক কিছু আছে, নিটনেস, হাতের কাজ। আর যেহেতু এখন এতটা ডিফিকাল্ট হয়ে গেছে হাতের কাজ, আর এগুলো ভ্যালিউ অনেক বেড়ে গেছে ওটার, তো সেই হিসেবে আহ, ওটার ভ্যালিউটা একটু বেশি হয়। আর তখন লোকজন ভাবে যে কেন আমরা মানে এত এক্সপেন্সিভ জামা কাপড় বিক্রি করি। দ্য সেম থিং, পেন্টার যেরকম এম এফ হুসেন আছে, আহ, ওনাদের পেন্টিংস যদি যামিনী আমরা, রায় বা হ্যাঁ, হ্যাঁ, ওনার একটা এক্সিবিশন হয়, ওটার একটা আলাদা ভ্যালিউ দাঁড়ায়, বিকজ ওটার মানে জেনারেলি ইট ডাজ নট হ্যাভ এনি ভ্যালিউ দ্যাট ওয়ে, ইট ইজ ইট ইজ ডিফারেন্ট। তো সেম জিনিস আমাদের এখানে, ইট ইজ অ্যান ইন্টারপ্রিটেশন অফ অ্যান আর্টিস্ট থ্রু গার্মেন্টস। তো একটু ভ্যালিউ বেশি হয়, বাট এখন এমন হয়ে গেছে যে এভরি ডিজাইনার হ্যাজ টু ডিফারেন্ট সেগমেন্টস। ওয়ান ইজ হট কুটিওর অ্যান্ড the another is out of the regular lines. সেইগুলোও থাকে। আর the regular lines are very affordable. এখন অনেক ডিজাইনার্স অনেক বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপস করে টু কাট ডাউন দ্য কস্ট অ্যান্ড টু বি অ্যাভেলেবল ফর দ্য মাস, এই টাইপের জিনিসগুলো বানানো শুরু করেছে, আর আমিও শুরু করেছি এইটা। মানে তেজস গান্ধী ইজ নাও রিচেবল। Yes, I was always reachable. My garments are not that high price, because I am myself coming from a very regular middle class family. তো আমার সবসময় মনে হয় যে এতটা সবাই অ্যাফোর্ড করতে পারে না, সামহাউ অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমার ওই ব্যাপারটা থাকে। তো আমি চেষ্টাই করি যে যতটা অ্যাফোর্ডেবল করা যেতে পারে। শেষ পর্ব আমাদের এই অনুষ্ঠানটা, একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে যখন আমরা দেখা হয় বা এ হয়, তেজস গান্ধী সাইলেন্টলি কাজ করে যাচ্ছে চুপচাপ, কিন্তু তেজস গান্ধীকে সেই অর্থে ফর্মে শোতে দেখা যাচ্ছে না, শো অর্গানাইজ করছে না। এই 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 কিন্তু কমপ্লেন আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফ্যাশন শোতে গিয়ে বা আমার ফ্যাশন জগতের যারা বন্ধুরা আছে, আহ, তেজস গান্ধী, অনেকেরই প্রশ্ন তেজস গান্ধী কবে নিজস্ব শো আবার কলকাতার বুকে করবে? আহ, যেটা আমার আমার আহ, কিছু জিনিসগুলো আমারও একটা প্রবলেম আছে যে আমি যদি কোনো জিনিস কাজ করব, I'll make sure that I make a mark which stays there for a longer period. And কাজ এমন করব that it has to be with a bang and it has to be a surprise. So something that is with a bang, with a surprise, if that keeps on happening again and again, এত তাড়াতাড়ি যদি ওটা হতে থাকে তো এফেক্টটা অতটা থাকে না। তো আই বিলিভ ইন ডুইং থিংস ইন আ রাইট ওয়ে,
in a proper way and slowly. সবুরে মেয়া ফলে। I am not in a hurry. I am very relaxed person, very chilled out person. I want to enjoy my work. I want to enjoy my life, and I want to work for a longer period. অনেক অনেক ধন্যবাদ তেজস আমাদের সাথে এতক্ষণ you. সময় কাটানোর জন্য, এবং তেজসের সাথে কথা বলতে বলতে কোথায় দিয়ে সময় কেটে গেল, এবং তেজসের পুরো জার্নি শুনতে গেলে একটা এপিসোডে হবে না। আমরা অনুরোধ করব তেজসকে আরেকদিন আমাদের সাথে এই আড্ডা সেশনে জয়েন করার জন্য, এবং আপনারা দেখতে থাকুন নিউজ পোল বাংলা রোববারের স্পটলাইট, আমাদের বিশেষ অনুষ্ঠান, এবং পাশাপাশি সব গুরুত্বপূর্ণ খবর এবং খবরের আপডেটসের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ পোল বাংলায়, খবর বিশ্বজুড়ে। আপাতত ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।